গ্যাস পাচ্ছে না সাভারের অধিকাংশ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। গত 2 সপ্তাহে বন্ধ হয়ে গেছে এই এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। দুশ্চিন্তা কাটছেই না আবাসিক শিল্প গ্রাহকদেরও। সাভারের আমিনবাজার এলাকার 3টি সিএনজি স্টেশনের মধ্যে 2টি বন্ধ। একই অবস্থা হেমায়তপুর এলাকাতেও। আর সাভার পৌরসভার 3টি স্টেশনের মধ্যে 2টিতে দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না। ফলে গেন্ডা এলাকার এনার্জি প্লাস সিএনজি স্টেশনে চাপ বেড়েছে। এ সময়ের সাথে দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইনও। পার্শ্ববর্তী ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সাভারে গ্যাস নিতে আসায় যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। আমাদের দরকার নেই কেন, আমাদের হরেনি করতেছে, খামা হরেনি করতেছে। মনে করেন যে সিরিয়াল ওই মাথার দিকে গ্যান্ডার এই পারের দিকে সিরিয়াল দিকে এখানে আসছে। আমরা মাত্র 60 প্রেসার গ্যাস পাই, আগে পাইতাম প্রায় 200 প্রেসার গ্যাস পাইলে 2টা ডিপ মারা যেত। এখন 60 প্রেসারের গ্যাস দিয়া এক ডিপ মারা যায় না। গ্যাস সংকটের খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কি পরিস্থিতি দেখছেন সেখানে, কি বলছেন গ্রাহকরা? মুন্নি পরিস্থিতি বলা যায় যে সারা দেশের মতো সাভারে গ্যাস নেই বললেই চলে। দু একটি লাইন ছাড়া, অর্থাৎ প্রধান যে লাইন, সেই লাইন ছাড়া আসলে অধিকাংশ লাইনে গ্যাস নেই। এতে যানবাহন থেকে শুরু করে আবাসিক এবং শিল্প কারখানা সবকিছুতেই একটা সংকট তৈরি হয়েছে। যদি ফিলিং স্টেশনের কথা বলি, যে কোনো স্টেশনে বলা যায় প্রায় গ্যাস নেই, এবং যে গ্যাসগুলো আছে রাতের বেলা তারা গ্রাহকরা অভিযোগ করছেন যে কন্টেনারগুলো আছে গার্মেন্টসের শিল্প কারখানা, সেই কন্টেনারগুলোতে দেওয়া হয় এবং অধিকাংশ গ্যাস ফিলিং স্টেশন কিন্তু বন্ধ করা হয়েছে, বন্ধ ঘোষণা করে রাখা হয়েছে। আর যে গাড়িগুলো গ্যাস পাচ্ছে না তারা বিকল্প হিসেবে তেলে চলছে। যেমন এখানে এই যে গাড়িগুলো অপেক্ষা করছে, এগুলো মূলত কিন্তু গ্যাস নেওয়ার জন্য এসেছে, কিন্তু গ্যাস না পেয়ে আসলে কেউ কেউ ফিরে যাচ্ছে, কেউ বা তেল নিয়ে যাচ্ছে বা অন্য কোনো পাম্পে যাচ্ছে। তো সাভারের চিত্রটা আসলে এরকম। আর পার্শ্ববর্তী ধামরাই বা মানিকগঞ্জের কথা যদি বলি, যে সেখানে ওইদিকে তো গ্যাস একদম সাভারে চাপ পড়ছে। সাভারে 3টি সিএনজি স্টেশনে কিছুটা গ্যাস পাওয়া যাচ্ছে এবং সেই খবরে আসলে তারা এদিকে ভিড় করছে। এবং যেসব স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে, সকালে যেটা দেখিয়েছিলাম যে সেখানে কিন্তু প্রচুর ভিড়, 3-4 ঘন্টা সময় লাগছে এক একটি গাড়িকে গ্যাস নিতে, এবং যে কারণে তারা বলছে যে তারা টিপ দিতে পারছে না এবং এই কারণে আর্থিক যে ক্ষতি, সেই ক্ষতির মুখেও কিন্তু তারা পড়ছেন। একই অবস্থা আবাসিকও, যে বিষয়টি আসলে তিতাস কোনো সমাধান আসলে দিতে পারছে না। মুন্নি। রায়ান বিন আমিন আছেন, আপনি খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। রাজধানী সহ সারা দেশে কাটছে না গ্যাস সংকট। গ্যাস সংকটের খবর নিয়ে সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন। মধ্যরাতে জরুরি বৈঠকের পর সারা দেশে বুধবার থেকে ডাকা অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার রাতে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে মালিক সমিতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। মামুন হোসাইনের রিপোর্ট। 5 দফা দাবিতে বুধবার সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। ধর্মঘটের ঘোষণায় জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর ন্যাম ভবনে বৈঠকে বসেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। দীর্ঘ আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সারা বাংলাদেশের আমাদের যে 12,500 অ্যাম্বুলেন্স মালিক এবং শ্রমিক ভাইরা আছেন, সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আগামীকালকের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। বৈঠক শেষে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দাবি নিয়ে আগামী 1 মাসের মধ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা উভয় পক্ষ ওনাদেরকে দেখে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই আগামীকালকে ভোট থেকে আহত যে ধর্মঘট সেটা প্রত্যাহার করতেছে। আর সরকারের পক্ষ হয়ে আমরা সরকারি কনসার্ন মিলে আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা একমত হয়েছে। এদিকে অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নিয়ে কাজ করব যাতে এরকম কোনো ঘটনা বাংলাদেশের কোনো হাসপাতালে পুনরায় না ঘটে। মামুন হুসাইন, 71, ঢাকা। জুলাই কারো ঐতিহাসিক অর্জন, আবার কারো কাছে সারা জীবনের না ফেরা অপেক্ষা।
2 বছর পরও স্বজনের সন্ধানে কেউ কেউ এখনো ঘুরছেন এক কবরস্থান থেকে আরেক কবরস্থানে। এখন পর্যন্ত গণকবরের ডিএনএ পরীক্ষায় মিলেছে 8 জনের পরিচয়, কিন্তু বাকিদের শেষ হয়নি স্বজন খোঁজার সেই দীর্ঘ প্রতীক্ষা। মাইনুল মারুফের বিশেষ প্রতিবেদন। বাবা মাহিম যখন শহীদ হন তখন হামিমের বয়স মাত্র 8 মাস। বাবাকে চিনে ওঠার আগেই হারিয়েছে সে। বাবা বলে ডাকার সুযোগও হয়নি। অথচ আজ বাবা ডাকতে শিখেছে যখন, তখন তার বাবার ঠিকানা একটি গণকবর। ছোট্ট দুটি হাত তাই বারবার ছুঁয়ে দেখে সেই কবর। জুলাই অভ্যুত্থানের 1.5 বছর পর ডিএনএ পরীক্ষায় একে একে মিলতে শুরু করে অজ্ঞাত অনেকের পরিচয়। প্রথম ধাপে শনাক্ত হন 8 জন শহীদ, তাদেরই একজন মাহিম। মোহাম্মদপুরে শহীদ হওয়ার পর হাসপাতাল, মর্গ, থানা কোথাও তার সন্ধান পায়নি পরিবার। অবশেষে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় রায়ের বাজারের গণকবরেই অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয় তাকে। বাবা থাকতে যেরকম থাকে, বাবার পরে কি এরকম বাবার আবদারটা কি কেউ মিটাইতে পারে? শুধু বাবা ছাড়া কেউ মিটাইতে পারে না। সবাই আদর দিতে পারে, কিন্তু বাবার মতো আদর ভালোবাসা কেউ দিতে পারে না। শুধু হামিম নয়, এই গণকবরের প্রতিটি নামহীন কবরের সঙ্গে জড়িয়ে আছে একটি করে পরিবারের দীর্ঘ প্রতীক্ষা। ভালো থাকি না কে খারাপ হয়ে যাবে ওটা। এ যেমন সাইফুর রহমান, জুলাই অভ্যুত্থানে হারিয়েছেন ভাই শহীদুলকে। যাত্রাবাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। খোঁজ করছিলাম সব জায়গায়, মোটামুটি সব জায়গায়, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। আল্লাহ বাঁচিয়ে রাখছে না কি কোনো কিছু হয়েছে কইতে পারি না। সর্বশেষ সরকারি গেজেট অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন 865 জন। তবে তদন্তকারীদের ধারণা এই সংখ্যা আরও বাড়তে পারে। রায়ের বাজারে গণকবরের অজ্ঞাত পরিচয়ে দাফন করা 114 জনের মধ্যে ডিএনএ পরীক্ষায় ইতোমধ্যে 8 জনের পরিচয় নিশ্চিত হয়েছে। পরে তাদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জেও গণকবরের সন্ধান পেয়েছে। পাশাপাশি নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহের ঘটনাও তদন্তাধীন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, এখনও নিয়মিত নতুন নতুন পরিবার আসছেন স্বজনের খোঁজে। পরিবার যদি জানতো যে আমার বাচ্চার সার্টিফিকেট ওই হাসপাতাল থেকে আনা যাবে, তত কোনো না কোনো ব্যবস্থা করে যেত যে দেখেন না একটু ওই দিন সিসিটিভি ফুটেজটা দেখেন এটা। বাট এনারা তো জানেনই না তার সন্তানটা কই। সো এই যে 1400 সমাধিস্থল থেকে নেওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। সকল মিডিয়া, ম্যাস মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সেখানে আপনার একটা সার্কুলার দেয়াই যেতে পারে যে আমাদের অনেকগুলো লাশের ডিএনএ সম্পন্ন করা হয়েছে যাদের আত্মীয় পরিজনের খবর আমরা জানি না। আপনি যদি সেই সময়কালীন যদি আপনার প্রিয়জনকে হারিয়ে থাকেন, আপনি আসুন, আপনার ডিএনএর স্যাম্পল দিয়ে যান, আপনার প্রিয়জনের কবরটা অন্তত আপনি বুঝে নেন। আর সম্প্রতি গণকবর পরিদর্শনে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, এখনো অনেক শহীদকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি, আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। যাদের কবর মিলেছে তারা অন্তত বলতে পারেন এখানেই ঘুমিয়ে আছেন আমার মানুষটি। কিন্তু যাদের স্বজন এখনো নিখোঁজ, তাদের অপেক্ষা শেষ হয়নি। জুলাই কারো কাছে অর্জনের ইতিহাস, কারো কাছে চিরস্থায়ী ক্ষত। কেউ স্বজনকে খুঁজে পেয়েছেন এই গণকবরে, কেউ এখনো খুঁজে ফিরছেন। তবে তাদের মাঝে একটাই মিল, স্বজন হারানোর চিরস্থায়ী বেদনা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। ফরিদপুরের 2টি ইউনিয়নের ভূমি অফিসে 2 উপসহকারী ভূমি কর্মকর্তার ঘুষকাণ্ড আলোচনায় এসেছে। ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ উঠেছে ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় করছে এই 2 কর্মকর্তা। অভিযোগের সত্যতা মেলায় এরই মধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, অন্যজনের বিরুদ্ধেও তদন্ত চলছে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুর
দিনাজপুরের বোয়ালমারী উপজেলার সাতর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের ভিডিও ধারণ করা হয় গোপন ক্যামেরায়। ভিডিওতে দেখা যায় কাজের সময় ঘুষের টাকা গুনে গুনে রাখছেন তিনি। গত ২৬শে জুলাই এই ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর ওই দিনই জেলা প্রশাসকের কার্যালয়ের এক অফিস আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর একদিন পর ২৭শে জুলাই জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ উঠেছে ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার বিনিময়ে টাকা নিচ্ছিলেন এই দুই কর্মকর্তা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সরোয়ার হোসেন। আর তাদের এই কর্মকাণ্ডের দায় নিতে রাজি নন দুই অফিসে কর্মরতরা। অনেকজনের ভিডিও আছে যার কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, সবই কি আপনি ধার নিয়েছেন? আমি সঠিক হিসেবে করতে পারি না। আর আমি হলো তরিকা জগতের লোক, কাজে আমি এই মানুষের একটা টাকা পয়সা নেওয়ার চেষ্টা করি না, ইনশাল্লাহ নেই না। এইগুলার লেনদেনের সাথে আপনি জড়িত? না না, ঘুষ লেনদেনের সাথে? তাহলে আপনি এটা কেন করছেন? না, শুধু আপনার আসছেন নেই কারণ, অন্য কোনো কারণ নেই। বিষয়টি তদন্ত করা এবং এসব দপ্তর থেকে জমির নামজারি সহ বিভিন্ন ধরনের ভূমি সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে শেষ করার দাবি এলাকার মানুষের। সত্যি কথাই বলতেছি, 12,000 টাকা দিচ্ছে, 10টা দলে। কত টাকা দিচ্ছেন? 5,000 দিয়ে আছে। এদিকে অভিযোগের সত্যতা মেলায় সাতর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন। অন্যজনের বিরুদ্ধে তদন্ত চলছে, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটা সত্যতা প্রমাণিত হয়, আমাদের জেলা প্রশাসক স্যার তাকে বহিষ্কার করেছেন, সাময়িক বহিষ্কার, এবং তার বিভাগীয় মামলা চালু হয়েছে। তদন্ত চলমান আছে এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর আমরা একটি প্রতিবেদন প্রেরণ করেছি। প্রান্তিক পর্যায়ে ঝামেলামুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভূমি সেবা প্রত্যাশীরা। মনিরা কাজুরি, ৭১। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সেই হিসেবে কিন্তু জনাব আসলাম চৌধুরী এবং সরোয়ার আলমগীর সাহেবের গেজেটটি কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়নি। এখন নির্বাচনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানিতে যেহেতু হাইকোর্টের রুলটি পেন্ডিং ছিল এবং অনিষ্পন্ন অবস্থায় ছিল, আপিল বিভাগ হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা যে রুলটি পূর্বে ইস্যু করেছিলেন এবং যে রুলের অন্তর্বর্তীকালীন আদেশ বলে জনাব সরোয়ার আলমগীর সাহেবকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, সেটি চূড়ান্ত নিষ্পত্তি করা হোক। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সেটি চূড়ান্ত নিষ্পত্তি করেছেন এবং জনাব সরোয়ার আলমগীর সাহেবের পক্ষে রায় প্রদান করেছেন। অর্থাৎ জনাব সরোয়ার আলমগীরকে বৈধ হিসেবে নির্বাচন কমিশন সকালে প্রথমার্ধে ঘোষণা করার পরেও দ্বিতীয়ার্ধে জামাতের প্রার্থীর আবেদন কিংবা দাবির প্রেক্ষিতে তার মনোনয়নপত্র বাতিল করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনে নিয়েছিল, হাইকোর্টের চূড়ান্ত রায়ে সেটি অবৈধ বলে ঘোষিত হয়েছে। রায়টি হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন রায়ের সম্পর্কে জানার পরে তারা গেজেট প্রকাশ করেছেন এবং তিনি তাকে শপথের ব্যবস্থা করেছেন। জনাব সরোয়ার আলমগীর সাহেব শপথ নিয়েছেন এবং বিগত অধিবেশনে তিনি অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন। এমন একটা পরিস্থিতিতে জামাতের প্রার্থী, যিনি জনাব সরোয়ার আলমগীর সাহেবের কাছে ভোটে হেরে গেছেন, তিনি সুপ্রিম কোর্টে একটা মিসলেনিয়াস পিটিশন দায়ের করেছিলেন, যেটির উপর শুনানির জন্য আজকে আদেশের জন্য ছিলেন। তার বক্তব্য হচ্ছে যে হাইকোর্ট আদেশ দিলেও, রায় দিলেও তাদের উচিত ছিল নির্বাচন কমিশনের অপেক্ষা করা এবং নির্বাচন কমিশন অপেক্ষা করার পর তারপর দেখা উচিত ছিল। তো সেটা তো নিয়ম না, কারণ নির্বাচন কমিশন সেভাবে কাজ করে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভিন্ন সময় নির্বাচনের আগে অনেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হতো কিংবা তিনি প্রতীক ফিরে পেতেন। নির্বাচন কমিশন তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কখনোই কিন্তু আদালতের সার্টিফাইড কপির জন্য সময় বিলম্ব করেন না, কারণ সব কিছুর টাইম ফ্রেম আছে এবং তারা যদি কোনো অ্যাডভোকেট সার্টিফিকেট দেন কিংবা নির্বাচন কমিশনের নিজস্ব আইনজীবী যদি বলেন যে হ্যাঁ আদালত কর্তৃক এই আদেশ ঘোষিত হয়েছে, নির্বাচন কমিশন তার উপরে কাজ করেন এবং সেভাবে তারা দায়িত্ব তাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করেন। এক্ষেত্রেও এমনটি হয়েছে। কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনের বিলম্ব করা উচিত ছিল, অপেক্ষা করা উচিত ছিল। তো সেটা পরিপ্রেক্ষিতে আজকে আদালতের আপনারা জানেন যে বেশ কয়েকদিন শুনানি হচ্ছে
আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে এই মামলায় নির্বাচন কমিশনের যে কী কারণে করেছে সেটা আমি আদালতকে উপস্থাপন করেছি এবং আমি আদালতকে বলেছি যে প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে আমাকে জানতে চেয়েছিলেন। আমি তখন বলেছি যে আপনারা আদালতের অন্য আদেশের ক্ষেত্রে যে প্রক্রিয়ায় আপনারা কাজ করে থাকেন একই প্রক্রিয়ায় করে থাকেন করবেন। সেই প্রক্রিয়াটি হচ্ছে যদি কোনো কারণে কোনো উচ্চ আদালতের আদেশ হয় কিংবা যে কোনো আদালতের আদেশ হয়, যদি নির্বাচনী প্রক্রিয়ার জন্য কোনো টাইম ফ্রেম থাকে যে এই নির্ধারিত সময়সীমার মধ্যে আমাকে কাজটি করতে হবে, অর্থাৎ একটা প্রার্থীর তালিকা প্রকাশ করা, তার স্ক্রুটনি, তার প্রতীক বরাদ্দ, নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র প্রত্যাহার, একটা নির্বাচনের কিন্তু শিডিউল থাকে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আপনারাও সেক্ষেত্রে এটি কাজ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে দেখেন, একজন প্রার্থী তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং যিনি আজকে আদালতে আসছেন তিনি তার কাছে পরাজিত হয়েছেন, জামাতের প্রার্থী। তো যে জনগণ, লক্ষ লক্ষ জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠালো, তিনি সংসদে যাবেন, সংসদে কথা বলবেন এবং সংসদে তাদেরকে প্রতিনিধিত্ব করবেন, এটাই তো সাধারণ ওই এলাকার ভোটারদের তো প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গাটা থেকেও তো আমাদের বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশন তো আদালতের রায় বাস্তবায়ন করে তার নির্বাচনের পরে তার গেজেট ফলাফল প্রকাশ করেনি। তাদেরও একটা সাংবিধানিক দায়িত্ব আছে যত দ্রুত সম্ভব জনগণের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি যাতে সংসদে যেতে পারেন সেটা ব্যবস্থা করা। তো নির্বাচন দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি সেখানে ছিলাম। আজ বিশ্ব বাঘ দিবস। এবারের বাঘ দিবসের সুখবর হিসেবে বন বিভাগ বলছে নতুন শুমারিতে বাঘের সংখ্যা গত শুমারির চেয়ে 11টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলছে বাঘ সংরক্ষণে জড়িত বিভিন্ন পর্যায়ের অংশীদাররা। তাদের মতে জলবায়ু পরিবর্তনে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়া এবং মানবসৃষ্ট নানা চাপ এখনও বড় উদ্বেগের বিষয়। শরণখোলা সংবাদদাতা নজরুল ইসলাম আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। সুন্দরবনে বাঘ বেড়েছে। 6017 বর্গ কিলোমিটারের বনে 2024 সালের শুমারি অনুযায়ী রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 125টি, যা 2018 সালের জরিপের তুলনায় 11টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সুন্দরবন ও বন্যপ্রাণী সুরক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। তাদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়া, ঘূর্ণিঝড় সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বাড়তি চাপ তৈরি করেছে। এতে বাঘের নিরাপদ আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও হরিণ চোরা শিকারীদের ফাঁদেও বাঘের আটকা পড়ার ঘটনা নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মূল্যে বাঘকে বাঁচিয়ে রাখতে হবে। বাঘ থাকলে সুন্দরবন থাকবে, সুন্দরবন থাকলে আমরা বেঁচে থাকব এবং বাঘ আমাদের গর্ব, অহংকার। যারা এই শিকারী আছে এরা ধরা খাওয়ার পর জন্য তাড়াতাড়ি ছেড়ে না আসতে পারে, তার জন্য আইনটা আমাদের শক্ত হইতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরমুখী যে খাল এবং নদী সমূহ আছে সেইগুলি ভরাট হয়ে যাচ্ছে, তাতে জীববৈচিত্র্য যথেষ্টভাবে ক্ষতি হচ্ছে, তার সঙ্গে বাঘেরও আবাসস্থলের ক্ষতি হচ্ছে। সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে যাতে হচ্ছে গিয়ে যে এই সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকি থেকে রক্ষা পায় এবং এরা বেঁচে থাকে, সুন্দরবনের বাঘ বেঁচে থাকে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জানান, বন বিভাগের প্রতিদিনের টহলের নতুন সংযোজন ড্রোনে নজরদারি, এতে দুর্গম এলাকাও টহলের আওতায় এসেছে। বাঘ রক্ষায় বন বিভাগ সদা তৎপর রয়েছে। আমাদের প্রতিদিনের যে টহল, তার পাশাপাশি প্রতি মাসে আমাদের এখানে 2 বার করে স্মার্ট পেট্রোল চলছে। এর পাশাপাশি আমাদের নতুন সংযোজন হয়েছে ড্রোন। আমরা ড্রোন টহলের মাধ্যমে সুন্দরবনের দুর্গম জায়গাগুলোকেও টহলের আওতায় আনতে পেরেছি। এর মাধ্যমে সুন্দরবনে বন্যপ্রাণী শিকার আমরা কমিয়ে আনতে পেরেছি। বন বিভাগের আশা আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও জানান তারা। হাসান আহমেদ, 71।